আমি মোহাম্মদ ইব্রাহিম, সভাপতি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়তে উলামা। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উপর যে আক্রমণ হয়েছে, বর্তমান বাদ প্রতিবাদ চলছে, অনেকের অনুরোধে কিছু কথা পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃত বুদ্ধিমান তিনি, যিনি ঔষধ ও প্রতিষেধক যথা সময়ে সঠিক স্থানে প্রয়োগ করার দক্ষতা রাখে। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে, গুন্ডা বাহিনী আক্রমণ চালিয়েছে, তা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমরা চরমভাবে মর্মাহত, যার পরনায় দুঃখিত। আমার এই বক্তব্য জমিয়ত কর্মী ও আলেমদের উদ্দেশ্যে। উক্ত আক্রমণাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জমিয়ত কর্মী, অনেক আলেম সমালোচনার ঝড় তুলেছেন। আমি চরমভাবে আনন্দিত এই জন্য যে সমালোচনা করার যোগ্য জমিয়ত কর্মী ও আলেম আমাদের এই সমাজে আজও জাগ্রত আছে। একই সঙ্গে আমি চরমভাবে দুঃখিত এই জন্য যে সমালোচনা যথাযথ সময়ে যথাযোগ্য স্থানে প্রয়োগ করা হয়নি। অনেক সমালোচনাকারীর ভাষা অত্যন্ত নিম্নমানের এবং অনেক অভিযোগ ভুয়া, প্রমাণবিহীন ও অযৌক্তিক। অভিযোগকারীরা সকলেই কোনো এক অজানা চক্রান্তের শিকার। কলকাতার ওয়াকফ আন্দোলনের মহাসমাবেশের পর জমিয়তের মহাশক্তিকে ভেঙে দেওয়ার একটি গোপন চক্রান্ত শুরু হয়েছে। উক্ত কাজে জড়িত কিছু রাজনৈতিক নেতা, কিছু যুবক, কিছু মিডিয়া, কিছু আলেম, কিছু চাঁদাখোর ও তামাকখোর জড়িয়ে পড়েছে নোংরা কাজে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে। চক্রান্তের প্ল্যান হলো চৌধুরী সাহেবকে হেনস্থা করা, আক্রমণ করা, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা। রাজনৈতিক নেতা আহমদ সাহেবের আক্রমণের দ্বারা চক্রান্ত শুরু হয়। তার অন্যায় আক্রমণের পর তাকে ছেড়ে দিয়ে, তাকে ধিক্কার না জানিয়ে চৌধুরী সাহেবের উপর অনেক অভিযোগ উঠে এলো, যেন মনে হলো 100-200 অভিযোগের টোটো গাড়ি আগে থেকেই তৈরি করা ছিল। 10 এপ্রিল ওয়াকফ আন্দোলনের যিনি ছিলেন মহান নেতা, তিনি নিমেষে দুর্নীতিবাজ, তোলাবাজ, স্বার্থপর আরও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে গেলেন। অভিযোগকারীদের 1 নম্বর অভিযোগ, চৌধুরী সাহেব রাজনীতি করবেন কেন? এই অভিযোগটি 10 বছরের পূর্বের পুরাতন পচা অভিযোগ। 10 বছর তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, আলেম ওলামা তার নেতৃত্বে জমিয়ত করে আসছেন। 2 নম্বর অভিযোগ, চৌধুরী সাহেবের সৎ সাহস থাকে তো রাজনীতি ছেড়ে দিক। তার মানে হলো তাদের জ্বালা, উনি মন্ত্রী কেন, ওই পদ থেকে নেমে আসুক, তবেই তাদের জ্বালা মিটবে। এটা কোনো অভিযোগ নয়, হিংসা ও বিদ্বেষের প্রকাশ ও নোংরামি। 3 নম্বর অভিযোগ, আনিস কাণ্ড এবং অমুক বিষয়ে তিনি কোনো আন্দোলন করেননি। বাস্তব বিষয় হলো তাদের পরিবাররা তাদের কেসে জমিয়তকে জড়ানো পছন্দ করেননি। 4 নম্বর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আন্দোলন করতে চাও তো দিল্লি যাও, তার কোনো প্রতিবাদ হয়নি। অথচ জমিয়ত নেতা ও কর্মীরা তার ভরপুর প্রতিবাদ করেছে। সমস্ত জিনিসের প্রতিবাদ চৌধুরী সাহেবেরই মুখ থেকে হতে হবে, এটি শিশুসুলভ প্রশ্ন। কে কোন বিষয়ে বলবে সেই পলিসি বোর্ড ঠিক করবে, সেইভাবেই কার্যক্রম চলে এবং চলে আসছে। 5ম প্রশ্ন হলো, চৌধুরী সাহেব রাজনৈতিক প্রচারে গিয়েছিলেন, এটা ছিল রাজনৈতিক বিষয়। জমিয়তের প্রতিবাদ করবে কেন? জমিয়ত অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এই অধিকার জমিয়তের আছে। বিশেষত চৌধুরী সাহেবের ক্ষেত্রে জমিয়তকে জীবনের বাজি রেখে আন্দোলন করতে হবে, কারণ তিনি কেবল তৃণমূলের মন্ত্রী নন, তিনি বিশিষ্ট আলেম, বিভিন্ন আন্দোলনের কাণ্ডারি, জমিয়ত নেতা, বক্র মস্তিষ্ক।
ও চাপাখোর ছাড়া, চাঁদাখোর ছাড়া এই দায়িত্বহীন অভিযোগ কেউ করতে পারে না। আরও একটি অভিযোগ হলো, তিনি আগে থেকে অনেক আন্দোলন করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর সেইভাবে আর আন্দোলন করছে না। বাস্তব বিষয় হলো এই যে আন্দোলন কোনো বাৎসরিক জলসা নেই যে বছর ফিরিয়ে গেলেই জলসা হবে। আন্দোলন হয় ইস্যু ভিত্তিক। সেই সময় একের পর এক অনেক ইস্যু উঠে এসেছিল। সানোয়াজ কাণ্ড, সিদ্ধা মসজিদ, এয়ারপোর্ট মসজিদ, মাইকে আজান, ডিএমের পারমিশন ছাড়া মসজিদ তৈরি করা যাবে না, মাদ্রাসা, সন্ত্রাসবাদের আড্ডাখানা। বর্তমানে সেই সব সমস্যা উঠে আসেনি। বাস্তবের উপরে দাঁড়িয়ে ভাববেন, কারো তামাক খেয়ে অবাস্তব অভিযোগ করবেন না। একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কোনো সাধারণ আলেম নন। তিনি সমাজসেবী, সমাজ হিতৈষী, তিনি বরিষ্ঠ বিশিষ্ট আলেমে দ্বীন। তার ত্যাগ, আন্দোলন ও সৎ সাহসিকতার দীর্ঘ ইতিহাস আছে। তিনি জেল ভরো আন্দোলন করেছেন, সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম জমি যুদ্ধে লড়াই করে রাজনীতির পট পরিবর্তন করে একটা সরকারের পতন ঘটিয়েছেন। তৃণমূলের ক্ষমতায় আসার পথ সুগম হয়েছে চৌধুরী সাহেবের জন্য। আলেম সমাজ, আলেমরা প্রতিবাদ করার ভাষা ও শক্তি পেয়েছে। তিনি প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এই সত্যকে যারা অস্বীকার করে তারা সত্য অপলাপকারী, মিথ্যাচারী, স্বার্থপর। এই অন্যায় আক্রমণ বড়ই তাৎপর্যপূর্ণ ও গম্ভীর। এর সঙ্গে আমাদের মান অপমান জড়িত। যদি বুঝার ক্ষমতা রাখেন তবে চৌধুরী সাহেবের উপর অন্যায় আক্রমণের প্রেক্ষিতে তৃণমূল সরকার ও কর্মীরা কোনো প্রতিবাদ করবেন কিনা তা তাদের বিষয় হলেও তারা যদি প্রতিবাদ না করেন তা হবে বড়ই বেদনাদায়ক। হতাশার কালো মেঘ, যা সুদূর প্রসারী এক চক্রান্তের বেড়াজাল, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে এই অন্যায় আক্রমণকে মেনে নিতে পারি না। আমি একজন জমিয়তের কর্মী হিসাবেও এই অন্যায় মেনে নিতে পারি না। আমি একজন আলেমে দ্বীন হয়ে একজন আলেমে দ্বীনের অপমান সহ্য করতে পারি না। তৃণমূল সরকার যদি উক্ত গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আইনত পদক্ষেপ না নেয় এবং তাহলে স্পষ্ট হয়ে উঠবে এটি সম্পূর্ণ রাজ্য সরকারের ষড়যন্ত্রমূলক কৌশল। সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা একান্ত জরুরি, কৌশলের সঙ্গেই তা করতে হবে। যে নেতার নেতৃত্বে ওয়াকফ আন্দোলন করেছি, যে আন্দোলনে কলকাতা কেঁপেছে, যে আন্দোলনের কণ্ঠস্বর সারা ভারত তথা সারা বিশ্বে গুঞ্জরিত হয়েছে, সেই নেতার বিরুদ্ধে চক্রান্ত হলে তাকে চক্রান্তকারীদের হাতে ছেড়ে দিতে পারি না। পার্টির নিকট চৌধুরী সাহেবের দোষ এটা নয় তিনি পার্টির কোনো ক্ষতি করেছেন। চৌধুরী সাহেবের দোষ তিনি মুসলমানদের নিয়ে মহাসমাবেশ করে ওয়াকফ আন্দোলন করবেন কেন? তিনি আলেমদের নিয়ে মিটিং মিছিল করবেন কেন? তিনি রাবেতার মাধ্যমে দর্শনে যাবি মাদ্রাসার ঐক্য সাধন করবেন কেন? তিনি আলেমদের মুখোজ্জ্বল করবে কেন? তার একটি স্বতন্ত্র অস্তিত্ব থাকবে কেন? আমরা যদি এই সময় চুপ থাকি তাহলে নিজের পায়ে কুড়োল মারার নামান্তর হবে। আমার ব্যক্তিগত মত, সরকার কোনো নিয়মতান্ত্রিক পদক্ষেপ না নিলে ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আমি আমার এই মত ব্যক্ত করছি অত্যন্ত সিরিয়াসভাবে, আবেগে আপ্লুত হয়ে নয়, অন্ধভক্তির আতিশয্যে নিমজ্জিত হয়ে নয়। এটা সময়ের দাবি, এটা আমাদের রক্ষা কবচ। অসময়ে সমালোচনা করে নিজেদের মান খোয়াবেন না, কারো হাতে অস্ত্র তুলে দিবেন না, নিজের অস্ত্র নিজের হাতে রাখুন। আমার এই মতের কারণে কোনো জমিয়ত কর্মী, কোনো আলেম যদি আমাকে অন্ধভক্ত নামে অভিহিত করেন, আমি যার পরনায় হতাশ হব এবং দুঃখিত হব। আমি বলতে বাধ্য হব, সমালোচক ভাইয়েরা দোস্ত দুশ্মন ছিলেন না। সমালোচনা ও গঠনমূলক সমালোচনার পার্থক্য বুঝেন না। সমালোচনা করুন, প্রাণ খুলে করুন। সমালোচনা পথের পাথেয়, জীবনের জীবনী, কিন্তু তার একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, স্থান, কাল, পাত্র আছে, তো অবশ্যই জানা দরকার। আমি মনে করি এই আক্রমণের ঘটনা গভীর তাৎপর্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক। সকলকে
চিন্তা ভাবনার আবেদন জানাই। ভাববেন, আরো ভাববেন, বিচার বিশ্লেষণ করবেন, আবেগ দিয়ে নয়, বিবেকের চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে। একথা সত্য, জমিয়ত সিদ্দিকুল্লাহ সাহেবের একার নয়, কিন্তু একথাও সত্য, জমিয়ত আপনারও একার নয় যে আপনি অসময়ে পদ্ধতিহীনভাবে বল্গাহীন সমালোচনা করবেন। তিনি কেবল, আবার বলছি, তিনি কেবল তৃণমূলের একজন মন্ত্রী নন, তিনি একজন আলেমে দ্বীন, অনেক অনেক আন্দোলনের মহাকাণ্ডারী, জমিয়তের প্রাণ পুরুষ। তার বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত হলে আমাদের সর্বরকম সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। আপনার যদি চৌধুরী সাহেব পছন্দ না হয়, তবে মুসলমান সমাজের বিকল্প নেতা হয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করে মুসলিমদের সমস্যার সমাধান করুন। সমাজ আপনাকে স্বাগত জানাবে। সমালোচনার নামে নীতি, নৈতিকতা, মানবতা লঙ্ঘনের সীমা অতিক্রম করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।